ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক বৈষম্য বা আয় বৈষম্য সম্পর্কে। প্রথমে আমরা অর্থনৈতিক বৈষম্য ব্যাপারটা কি এই বিষয়টা সম্পর্কে উল্লেখ করব এবং পরে তার কারণগুলো সংক্ষেপে ব্যাখ্যা করব। আমরা জানি কোনো দেশে বিভিন্ন মানুষের মধ্যে যদি জাতীয় আয় বা আয় সৃষ্টিকারী অন্যান্য সম্পত্তির বন্টনের ক্ষেত্রে যদি কোনো বৈষম্য দেখা দেয়, বন্টনের ক্ষেত্রে যদি কোনো রকম বৈষম্য দেখা দেয় তবে সেটাকে আমরা বলি অর্থনৈতিক বৈষম্য। অ্যাকচুয়ালি যে কোনো স্বল্পোন্নত বা অনুন্নত বা উন্নয়নশীল অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যই হলো যে সেই দেশের অর্থনীতিতে বন্টনের ক্ষেত্রে এই অর্থনৈতিক বৈষম্যটা পরিলক্ষিত হবে। আমরা বিভিন্ন সময়ে আমরা যদি দেখি যে যেমন ভারতীয় অর্থনীতির ক্ষেত্রেই যদি বিচার করি তাহলে আমরা দেখব যে বিভিন্ন সময়ে বিভিন্ন অর্থনীতিবিদ যেমন এস.এন. আয়েঙ্গার বা এম. মুখার্জি বা আরবিআইয়ের রিপোর্ট বা ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চ বা ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এই যে বিভিন্ন রিপোর্ট থেকে দেখা যায় যে আমাদের দেশে জাতীয় আয়ের মানে মোটামুটি বলা যেতে পারে 50-60-এর দশকে জাতীয় আয়ের ক্ষেত্রে বন্টন ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমাদের দেশের টপ 10% people enjoyed more or less 35% of আওয়ার ন্যাশনাল ইনকাম। অর্থাৎ দেশের বিত্তশালী 10% মানুষই জাতীয় আয়ের প্রায় 35% ভোগ করে। উল্টো দিকে দেখা যায় যে একদম বটম 20%, একদম নিচের সারির 20% দরিদ্র পরিবার তারা মাত্র জাতীয় আয়ের 4% ভোগ করে। অর্থাৎ আমরা দেখছি যে জাতীয় আয়ের যদি বন্টন বিভিন্ন পরিকল্পনাকালে ভারতের স্বাধীনোত্তর ভারতের জাতীয় আয়ের ক্ষেত্রে যদি আমরা বন্টনটা দেখি তাহলে আমরা দেখব যে একেবারে উপরের সারির 10% জাতীয় আয়ের একটা বিরাট অংশ ভোগ করছে। উল্টো দিকে অধিকাংশ 20% অফ দ্য বটম সাইড এনজয়েড অনলি 4% অফ দ্য ন্যাশনাল ইনকাম। অর্থাৎ অধিকাংশ মানুষ খুব স্বল্প আয় ভোগ করে আর মুষ্টিমেয় কিছু মানুষ জাতীয় আয়ের সিংহভাগ ভোগ করছে। এইটাই হচ্ছে জাতীয় আয় বা অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য। এখন প্রশ্ন হচ্ছে যে এই বৈষম্য কেন দেখা যায়, অর্থাৎ বৈষম্যের কারণ কি, কজেস বিহাইন্ড দিস ইনইকুয়ালিটি ইন ইনকাম ডিস্ট্রিবিউশন। এর কারণ অসংখ্য হতে পারে। আমরা উল্লেখযোগ্য কয়েকটা কারণকে এখন আলোচনা করব। প্রথম কারণ হিসাবে আমরা বলতে পারি যে সম্পত্তির ব্যক্তিগত মালিকানা, অর্থাৎ প্রাইভেট ওনারশিপ, এইটা কিন্তু জাতীয় আয় বন্টনের ক্ষেত্রে বৈষম্যের একটা গুরুত্বপূর্ণ কারণ দেখা যায় যে ভারতের মতো মিশ্র অর্থব্যবস্থায় যেখানে ব্যক্তিগত মালিকানা স্বীকৃত আছে সেখানে আয় সৃষ্টিকারী বিভিন্ন ধরনের সম্পত্তি, সেটা চাষযোগ্য জমি হতে পারে, চাষের জন্য যে ব্যবহৃত হয় যে ধরনের উপাদান বা উপকরণ সেই উপকরণ হতে পারে, শিল্পে প্রয়োজনীয় মূলধন হতে পারে। অর্থাৎ চাষযোগ্য জমি, উৎপাদনে নিয়োগ করা হয় এমন উপাদান বা সরঞ্জাম বা উৎপাদনে ব্যবহার করা হয় মূলধন ইত্যাদির ক্ষেত্রে ব্যক্তিগত মালিকানা থাকায় যাদের কাছে এগুলো বেশি আছে তারা ধনী এবং তারা আরও বেশি আয় এইগুলোকে ব্যবহার করে আরও বেশি আয় উপার্জন করতে পারে, ফলে তারা আরও ধনী হয়। ফলে দেশে আয়ের বন্টনের ক্ষেত্রে বৈষম্য বাড়ে ছাড়া কমে না। তাহলে একটা গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা বলতে পারি সম্পত্তির ব্যক্তিগত মালিকানার উপস্থিতি দেশে আয় বন্টনে বৈষম্য সৃষ্টি করে। দ্বিতীয় যে কারণটা এটার সাথেই রিলেটেড সেটা হলো দেশে উত্তরাধিকার আইন। সম্পত্তির মালিকানার ক্ষেত্রে উত্তরাধিকার আইন বলবৎ থাকায় অনেকাংশেই দেখা যাচ্ছে যে ধনী
পরিবারে জন্মগ্রহণ করার দরুন কেউ বিশাল সম্পত্তির মালিক, ফলে সেই সম্পত্তিগুলোকে কাজে লাগিয়ে সে তার আয়টাকে আরও বাড়িয়ে নিতে পারছে, তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে ধনী আরও ধনী হচ্ছে। তাহলে সমাজে উত্তরাধিকার আইন প্রচলিত থাকাটাও আয় বন্টনে বৈষম্যের একটা গুরুত্বপূর্ণ কারণ। তৃতীয় যে কারণটা আমরা বলবো সেটা হলো দেশের প্রচলিত সরকারি আইন। অনেক সময় দেশের সরকারি আইন, সে শিল্প আইন হতে পারে, লাইসেন্স নীতি হতে পারে, বহুজাতিক বিভিন্ন সংস্থার সাথে চুক্তি হতে পারে, এই সমস্ত আইনগুলোকে কাজে লাগিয়েও ধনীরাই এই সরকারি আইনগুলোর অধিকাংশ ক্ষেত্রে সুফল ভোগ করে, বা বৃহৎ শিল্পপতি যারা এই সরকারি আইনের আনুকূল্য লাভ করে তারা তাদের আয়টাকে বাড়িয়ে ধনিক শ্রেণী আরও তাদের ধনীতে পরিণত হচ্ছে, যা আখেরে দেশের আয় বন্টনে বৈষম্যটাকে বাড়িয়ে দিচ্ছে। চতুর্থ কারণ হিসাবে আমরা বলতে পারি যে দেশে বেকারত্ব। অ্যাকচুয়ালি এই বেকারত্বের মধ্যে আমরা ছদ্ম বেকারত্ব, প্রচ্ছন্ন বেকারত্ব বা অর্ধ বেকারত্ব, এরকম বিভিন্ন ধরনের বেকারত্বের উপস্থিতি কিন্তু দেশের আয় বন্টনে বৈষম্যের অন্যতম একটা কারণ দেখা যাচ্ছে যে যেহেতু আমাদের মতো দেশগুলোতে কর্মসংস্থানের সুযোগ কম, কাজের সুযোগ কম, ফলে নিয়োগ কম হচ্ছে, ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব বৃদ্ধি পেলে তারা কি হচ্ছে, দারিদ্র্যের দুষ্ট চক্রে আবদ্ধ হচ্ছে। আর উল্টো দিকে ধনিক শ্রেণী যারা, তাদের ক্ষেত্রে কিন্তু আয় বাড়িয়ে নিয়ে বন্টনের ক্ষেত্রে বৈষম্যটা বৃদ্ধিতে দেখা যাচ্ছে যে হেল্প করছে সেটা আলটিমেটলি। পঞ্চম যে কারণটা আমরা বলতে পারি যে অনেক সময় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, মানে এক কথায় আমরা বলতে পারি পারিবারিক প্রভাব এবং পলিটিক্যাল বা রাজনৈতিক প্রভাবও কিন্তু অনেকাংশে দেশে আয় বন্টনে বৈষম্য তৈরি করে। তাছাড়া এই গুরুত্বপূর্ণ পাঁচটা কারণ আমি আলোচনা করলাম, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কারণকে আমরা ভারতে বা ভারতের মতো উন্নয়নশীল দেশগুলোতে আয় বন্টনে বৈষম্যের ক্ষেত্রে দায়ী বলে মনে করি। যেমন একটা বলা যেতে পারে যে প্রতিক্রিয়াশীল কর কাঠামো। দেশে যদি কর কাঠামো প্রতিক্রিয়াশীল হয়, অর্থাৎ প্রোগ্রেসিভ না, মানে প্রগতিশীল নয়, এরকম যদি কর কাঠামো উপস্থিত থাকে তাহলে কিন্তু দেশে আয় বন্টনে বৈষম্যটা বাড়ে। অর্থাৎ আয় বৃদ্ধি যে হারে হয়, কর হার সেই হারে যদি না বাড়ে, তাহলে আমরা সেই ধরনের কর ব্যবস্থাটাকে বলি প্রতিক্রিয়াশীল কর কাঠামো বা কর ব্যবস্থা। এই ধরনের কর ব্যবস্থাও কিন্তু দেশে সম্পদ বা আয় বন্টনে বৈষম্যটাকে বাড়িয়ে দেয়। তারপরে দেশে কি ধরনের উন্নয়ন কৌশল বা ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি গ্রহণ করা হবে, সেই কৌশলের উপরেও কিন্তু নির্ভর করে যে আয় বন্টনে বৈষম্য বাড়বে কিনা। তারপরে নির্ভর করে আরেকটা খুব গুরুত্বপূর্ণ যে পপুলেশন গ্রোথ বা জনসংখ্যা বৃদ্ধি। দেশে জনসংখ্যা বৃদ্ধির হার যদি প্রবল হয়, অথচ সেই তুলনায় যদি কর্মসংস্থান বৃদ্ধির সুযোগ না বাড়ে, তাও কিন্তু তাহলে যে এই জনসংখ্যা বৃদ্ধিও কিন্তু দেশে বেকারত্ব এবং আয় বন্টনে বৈষম্য, দারিদ্র্য এইগুলোকে বাড়িয়ে দিতে সাহায্য করে। তাহলে স্বাভাবিকভাবেই আমরা বলতে পারি যে কোনো দেশের আয় বন্টনে বৈষম্য, বেকারত্ব, দারিদ্র্যের দুষ্ট চক্র ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো পরস্পর সম্পর্কযুক্ত এবং এগুলো দেশের আয় বন্টন বা অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধিতে সাহায্য করে বা অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি ঘটায়। আশা করি এইখান থেকে যে প্রশ্নটা মূলত আসতে পারে বা এসে থাকে বিভিন্ন সময়ে, দেখা গেছে যে আয় বা সম্পদ বন্টনে বৈষম্য বলতে কী বোঝো এবং এই বন্টন বৈষম্যের কারণগুলি উল্লেখ করো, তা এই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছো।